সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব পরিত্রাণের একমাত্র উপায় শেখ হাসিনা, ৫ আগস্ট কার্যালয় দখলকারী আন্দোলনকারীর আক্ষেপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে বিএনপি সরকার, চরম মুদ্রাস্ফীতির মুখে দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এবার বাড়ল পরিবহন ভাড়া, জনগণকে দরিদ্র বানিয়ে ভিক্ষা আনতে প্রস্তুত বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে রাজপথে চা শ্রমিকরা, হবিগঞ্জে বিশাল বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিউ ইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সংবিধান লঙ্ঘন ও মুক্তিযুদ্ধ জাদুঘর ধ্বংসের অভিযোগে ড ইউনূসের গ্রেফতার দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের সাধুকে নৃশংস হত্যা, প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে একাধিক সংখ্যালঘু সংগঠন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ড ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মা সেতু, তারেক সরকারের দুর্নীতির মেগা প্রজেক্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক নাসের 2 দিনের রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমামের কাছে যুবদলের 2 নেতার লাখ টাকা চাঁদা দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে অংশ নেয়া জুলাই আন্দোলনের এক সক্রিয় কর্মীর মুখে এবার শোনা গেল ভিন্ন সুর। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হতাশ হয়ে তিনি শেখ হাসিনার শাসনকালকেই পরিত্রাণের একমাত্র উপায় হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে ওই আন্দোলনকারীকে বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন, যে মুক্তির আশায় তারা রাজপথে নেমেছিলেন, বর্তমানে সেই সাধারণ মানুষের জীবন আরও বেশি ওষ্ঠাগত হয়ে পড়েছে এবং জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে। আন্দোলনের সময় সামনের সারিতে থাকা এই কর্মী আরও বলেন, দেশের বর্তমান প্রশাসনিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রমাণ করছে যে অভিজ্ঞ নেতৃত্ব ছাড়া রাষ্ট্র পরিচালনা অসম্ভব। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং দেশের আইন শৃঙ্খলার বর্তমান অবস্থায় তিনি শেখ হাসিনার বিকল্প দেখছেন না বলে দাবি করেন। তার এই মন্তব্যটি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ৫ আগস্টের বিপ্লবের ফসল হিসেবে যে পরিবর্তন আসার কথা ছিল, বাস্তব চিত্র তার ঠিক উল্টো হওয়ায় একসময়ের বিপ্লবীরাই এখন আক্ষেপ করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের ধীরগতি এবং নাগরিক ভোগান্তি বেড়ে যাওয়ার ফলেই আন্দোলনের সক্রিয় অংশীজনদের মধ্যে এই ধরনের হতাশা ও পুরনো সরকারের প্রতি টান কাজ করছে। বিশেষ করে জ্বালানি সংকট, লোডশেডিং এবং নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো সাধারণ মানুষকে পূর্বের রাজনৈতিক স্থিতিশীলতার কথা মনে করিয়ে দিচ্ছে। ওই আন্দোলনকারীর দাবি, দেশের এই ক্রান্তিকাল থেকে উত্তরণ ঘটিয়ে শৃঙ্খলা ফেরাতে শেখ হাসিনাকেই দেশের নেতৃত্বে ফিরিয়ে আনা জরুরি। দেশের বর্তমান ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সরকারের টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি এভাবে ঋণ নেওয়ার ফলে দেশ চরম মুদ্রাস্ফীতির ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড আশিকুর রহমান জানান, গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। তিনি বলেন, এটি মূলত হাই পাওয়ার্ড মানি বা নতুন ছাপানো টাকা। রাজস্ব আহরণে সক্ষমতা না থাকায় সরকার একদিকে উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, অন্যদিকে ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের বাজারে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন,
দেশে বর্তমানে বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা না থাকায় শিল্পোৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বিনিয়োগ না করলে বিদেশি বিনিয়োগ আসবে না। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে সরকারের অতিরিক্ত ব্যয়ও মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রাখছে। সেমিনারের আলোচনায় অর্থনীতির বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি এবং টাকা ছাপানোর ঝুঁকিগুলো বিস্তারিতভাবে ফুটে উঠেছে। অর্থনীতির সামগ্রিক চিত্রে দেখা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৩% নেমে এসেছে, যা করোনাকালীন সময়ের পর সর্বনিম্ন রেকর্ড। এর পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে ৩০% পৌঁছেছে এবং বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমে মাত্র ৬% দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্য সংকট ও লোহিত সাগরের অস্থিরতার ফলে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় দেশের আমদানি ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। কেন টাকা ছাপানো বিপজ্জনক, সে বিষয়ে অর্থনীতিবিদরা মত দিয়েছেন যে বাজার সংস্কার না করে কেবল টাকা ছাপিয়ে ঋণ নিলে বাজারে মুদ্রার সরবরাহ বাড়লেও প্রকৃত উৎপাদন বাড়ে না। এর ফলে অল্প পণ্যের পেছনে বেশি টাকা ছোটার প্রবণতা তৈরি হয়, যা বাজারে উচ্চ মুদ্রাস্ফীতি ঘটায় এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করে তোলে। অতিরিক্ত টাকা ছাপানোর ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মান কমে যায়, যা পরোক্ষভাবে আমদানি ব্যয় বাড়িয়ে অর্থনীতিকে আরও চাপে ফেলে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নির্দিষ্ট আয়ের মানুষ, কারণ মুদ্রাস্ফীতির ফলে তাদের জমানো টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায়। শেষ পর্যন্ত এই প্রক্রিয়া সমাজে আয় বৈষম্য বাড়িয়ে দেয়, যেখানে সম্পদশালীদের সম্পদের মূল্য বাড়লেও দরিদ্র ও মধ্যবিত্তরা আরও দারিদ্র্যের মুখে পড়ে। জুলাই দাঙ্গার পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ পেয়েই লুটপাটের উৎসবে মেতে ওঠার অভিযোগ উঠেছে নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ইরান যুদ্ধের দোহাই দিয়ে ধাপে ধাপে জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ানোর পর এবার সাধারণ মানুষের পকেটে টান দিতে প্রস্তুত পরিবহন খাতে সিন্ডিকেটগুলো। সরকারের সবুজ সংকেতে আজ থেকেই কার্যকর হয়েছে বর্ধিত পরিবহন ভাড়া। গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়া সমন্বয় করল। আজ থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে। চলতি সপ্তাহেই সারা দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী অকটেন ৪৪০ টাকা, আগে ১২০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, আগে ১১৬ টাকা, ডিজেল ১১৫ টাকা, আগে ১০০ টাকা, কেরোসিন ১৩০ টাকা, আগে ১১২ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বিইআরসি গ্রাহক পর্যায়ে এলপিজি বা রান্নার গ্যাসের দামও ১ লাফে ২১২ টাকা বাড়িয়েছে। ফলে ১২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম দাঁড়িয়েছে ১৯৪০ টাকা। গত মার্চ মাসেও যা ছিল ১৩৪১ টাকা। মাত্র এক মাসের ব্যবধানে ৫৯৯ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের রান্নাঘরকে তপ্ত করে তুলেছে। সরকার জ্বালানি মজুত থাকার দাবি করলেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে মাইলের পর মাইল দীর্ঘ লাইন। পাম্পগুলোতে সরবরাহ ১০ থেকে ১৫% কমিয়ে দেওয়ায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ থাকলেও বর্তমান সরকারের অদক্ষতা ও সিন্ডিকেট তোষণের কারণে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, জনগণকে দরিদ্র ও দেশ দেউলিয়া দেখিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে $2 বিলিয়ন বা ২৪,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার ফন্দি করছে সরকার। সমালোচকরা এই বিশাল ঋণের প্রচেষ্টাকে বিএনপির লুটপাটের নতুন প্রজেক্ট ও বিশ্ব দরবারে ভিক্ষার থালা হিসেবে আখ্যায়িত করেছেন। জ্বালানি ও গ্যাস সংকটের প্রভাবে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উৎপাদন বন্ধ হয়েছে দেশের ৪টি বড় সরকারি সার কারখানায়। লোডশেডিংয়ের কারণে গার্মেন্টস খাতের উৎপাদন তলানিতে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলো আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির চেইন রিঅ্যাকশনে চাল ডালসহ প্রতিটি নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। নির্দিষ্ট বেতনের কর্মজীবীদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে কয়েক গুণ। খাবার টেবিল থেকে পুষ্টিকর খাবার ছাঁটাই করে সন্তানদের শখ
আহ্লাদ বিসর্জন দিয়ে লড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞদের মতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও লুটপাটের মনোভাব দেশটিকে একটি স্থায়ী ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে। নির্বাচন পরবর্তী প্রথম মাসেই যেভাবে ঋণের জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে, তাতে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট। আজ সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের কয়েকশো শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। মিছিলটি চুনারুঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শ্রমিকরা স্লোগানে স্লোগানে ব্যারিস্টার সুমনের মুক্তি দাবি করেন। বিক্ষুব্ধ চা শ্রমিকরা জানান, ব্যারিস্টার সুমন সবসময় চা শ্রমিকদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তাদের অধিকার আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সরব ছিলেন তিনি। এমন একজন জনদরদী নেতাকে কারাগারে আটকে রাখা অন্যায় বলে তারা মন্তব্য করেন। শ্রমিকদের দাবি, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে চা শ্রমিকরা আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষোভ সমাবেশের কারণে মহাসড়কের দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের অনুরোধে এবং সুমনের মুক্তির প্রতিশ্রুতি চেয়ে শ্রমিকরা আপাতত অবরোধ তুলে নেন। চুনারুঘাট ও মাধবপুর এলাকার সাধারণ মানুষের মাঝেও এই গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চা বাগানগুলোতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শ্রমিকরা তাদের নেতার মুক্তির অপেক্ষায় সজাগ রয়েছেন। গত ২৫ এপ্রিল শনিবার নিউ ইয়র্কের একটি পার্টি হলে আগামী ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজন করা হয়। প্রবাসী বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। গোপাল সান্যালের সাবলীল উপস্থাপনায় এবং ৭১-এর প্রহরী ফাউন্ডেশনের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সংগঠকরা অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক ও আবৃত্তি শিল্পী মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ জাকির আহমেদ রনি, সাংবাদিক পিনাকি তালুকবর, মোহাম্মদ আব্দুল হামিদ, জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড এনামুল হক, জনপ্রিয় উপস্থাপক স্বাধীন মজুমদার, আবৃত্তি শিল্পী মুনমুন সাহা, ফারহানা ইলিয়াস তুলি, জিনাত নবী, সুতাপা মণ্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হুসনে আরা, ফাহমিদা ইয়াসমিন অ্যানি, মনিরা আকাঞ্জি, রওশন আরা নিপা, কণ্ঠশিল্পী দিলীপ কুমার মোদক, প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী, সাজ্জাদ হোসেন সবুজ, লিটু আনাম, সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের সদস্য সচিব মুজাহিদ আনসারি, সহ উপাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান, ফোবানা সংগঠনের চেয়ারম্যান ও বইমেলার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া চৌধুরী, ইয়াকুব আলী মিঠু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিকার গোপন সাহা, কবি ফকির ইলিয়াস, সংগঠক গোপাল সান্যাল, সংগঠনের প্রচার সম্পাদক আসলাম খান এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুধু একটি বইমেলা নয়, এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের বই, প্রবাসী লেখকদের প্রকাশনা, শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং লেখক পাঠক সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসী বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে। উপস্থাপক গোপাল সান্যাল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলা ও বাঙালির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসী বর্ষবরণ আয়োজনে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের উদ্যোগে যে শোভাযাত্রায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সর্বাগ্রে বহন করা হয় তা দেশ-বিদেশে এক অনন্য উদাহরণ। বক্তারা সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে এমন ঐতিহ্যবাহী ও চেতনাবাহী আয়োজন আমাদের গর্বিত করে। এছাড়াও সভায় কিছু বক্তা সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে সংবিধান লঙ্ঘন ও মুক্তিযুদ্ধ জাদুঘর ধ্বংসের অভিযোগে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারির দাবি জানান। সর্বশেষে বক্তারা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে সকল প্রবাসী বাঙালির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং এই আয়োজনকে প্রবাসী বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কক্সবাজারে এক হিন্দু সাধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী সর্বজনীন শিব কালী মন্দিরের সেবায়ত ছিলেন। নয়ন সাধু নামে পরিচিত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের আগে ৩ দিন তিনি নিখোঁজ ছিলেন। তাকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে শোরগোল শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, মন্দিরের জমি দখল নেওয়ার চেষ্টা করায় স্থানীয় কিছু মানুষের সঙ্গে নয়ন সাধুর বিরোধ চলছিল। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার ঢাকায় সংখ্যালঘুদের একাধিক সংগঠন প্রতিবাদ আন্দোলন করে। ঘটনার কড়া নিন্দা করে দোষীদের সাজা দাবি করেছে বাংলাদেশি সংখ্যালঘুদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অভিযোগ, মন্দির থেকে ওই সাধুকে ২ জন অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়ে যায়। নিখোঁজের পরপরই সেবায়তের স্ত্রী অঞ্জনা শীল থানায় বিষয়টি অবহিত করেন। এর ৩ দিন পর ২২ এপ্রিল মন্দিরের সেবায়ত নয়ন শীল তথা নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যা করে মন্দির থেকে দূরে গহীন বনে গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় অগ্নিদগ্ধ মরদেহে উদ্ধার হয়। ঐক্য পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অনতিবিলম্বে এই ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায়। ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংগঠনের কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু এবং সহসভাপতি রাজবিহারী দাস, যুগ্ম সম্পাদক ডাক্তার পরিমল কান্তি দাস, স্বপন গুহ, চঞ্চল দাশগুপ্ত ও আদিবাসী নেতা মোংখোলা প্রমুখ। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নয়ন সাধু হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান। এদিকে শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত বিভিন্ন সংগঠনসমূহের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ অংশগ্রহণ করে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ড ইউনূসের নাম। একাধিক সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে ড ইউনূসকে প্রার্থী করার বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণও কাজ করছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ তাদের সাথে করা চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। কিছু মহলের মতে, যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে তাহলে আমেরিকার সাথে করা ইউনূসের চুক্তি বাতিল হতে পারে। এই প্রেক্ষাপটে ড ইউনূসকে রাষ্ট্রপতি পদে আনার মাধ্যমে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য কাঠামো তৈরি করার চিন্তা করা হচ্ছে, এমনটিই বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। পাশাপাশি ইউনূস রাষ্ট্রপতি হলে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টিও আলোচনা হচ্ছে। ড ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব পেলে বর্তমান রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছে। তিনি গ্রেপ্তার হতে পারেন। সেনাপ্রধান ওকারুজ্জামানকে ফিল্ড মার্শাল করে পাকিস্তানের আদলে শাসন ব্যবস্থা চালু করার চিন্তা রয়েছে। বিষয়টি এখনও রাজনৈতিক বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর।
একটি ঘটনা একটি সরকারের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা সেই দেশের সরকারের রাতে ঘুম কেড়ে নেয়। পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা ধরা যাক। দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। 7 বছর আগে এই দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান 40 জন সিআরপিএফ জওয়ান। একটি ঘটনা আমাদের বাহিনীর বেশ কয়েকজন জওয়ানের প্রাণ ছিনিয়ে নিয়েছে ঠিকই, সেই হামলার নিরিখে ভারতীয় সেনা পাকিস্তানকে যে ভাষায় জবাব দিয়েছে তাতে পাক মদতপুষ্ট জঙ্গি দ্বিতীয়বার এই ধরনের হামলার আগে বহুবার চিন্তা করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই উক্তি স্মরণ করতে হয়, ঘুষকে মারেঙ্গে। এটা ছিল পাকিস্তানের জন্য সতর্কবার্তা। সতর্কবার্তা সেদেশের সেই সব বীর সন্তানদের জন্য যারা সেদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক তৈরি করে। পাকিস্তান এই প্রথম ভারতের বুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে এমনটা নয়, আগেও হয়েছে, কিন্তু পুলওয়ামা হত্যাকাণ্ড সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনা উল্লেখ করার কারণ বাংলাদেশেও এমন কিছু ঘটেছে যে ঘটনা তারেক সরকারের রীতিমতো উদ্বেগে ফেলে দেয়। সম্প্রতি কেঁপে ওঠে পদ্মার বুক। গত বুধবার 25 মার্চ বিকেল 5:15 নাগাদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলাতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায় সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসে যাত্রী ছিলেন মহিলা ও শিশুসহ 50 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 5:15 নাগাদ হাসনাহেনা নামে একটি ইউটিলিটি ফেরি এসে পন্টুনে ধাক্কা মারে। এই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যদিও নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পদ্মায় পড়ে যাওয়ার পর বাসটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। একটি ঘটনা তারেক সরকারকে যেমন উদ্বেগের মধ্যে ফেলে, একই সঙ্গে ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সমাধানের রাস্তাও বের করে দেয়। সেই সমাধান সূত্রটি হল দ্বিতীয় একটি পদ্মা সেতু নির্মাণ। তাছাড়া বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল 2032 সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, আর 2033 সালে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, আর ভবিষ্যতের চাহিদা মেটাতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ। সম্প্রতি সেতু বিভাগ এবং অর্থমন্ত্রক বৈঠক করে। বৈঠকে 2026-27 অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ ও পরবর্তী 2 অর্থবর্ষের জন্য সম্ভাব্য ব্যয়ের একটি পরিকল্পনা করা হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল এই 3 প্রকল্প। তার প্রেক্ষিতে এই 3টি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক সমীক্ষা শুরু হয়েছে। আগেও একবার সমীক্ষা করা হয়, তবে তারেক সরকার নতুন করে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে পাটুরিয়া গোয়ালন্দ ও আরিচা নগরবাড়ি নির্ধারিত থাকলেও সমীক্ষা শেষ হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমীক্ষার পর একটা ধারণা পাওয়া যাবে কোথায় এই সেতু তৈরি করা হলে সেতুটি লাভজনক হবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে দফতর জানিয়েছে, তাদের মাস্টার প্ল্যান অনুসারে 2032 সালের মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সেতুর দৈর্ঘ্য 4.9 কিলোমিটার। দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে, সেই সঙ্গে জাতীয় মহাসড়ক N5 এবং N7-এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। সেতুটি তৈরি হলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া তারেক সরকার নতুন একটি এক্সপ্রেসওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত মোহাম্মদ আফজাল নাসেরকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় আবারও 2 দিন রিমান্ডে নিয়ে পাঠিয়েছেন আদালত। সোমবার 27 এপ্রিল ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত 23 এপ্রিল মঞ্জুর হওয়া 4 দিন রিমান্ড শেষে নাসেরকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। এই মামলায় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তিনি। রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মূল রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন। মামলার বিবরণী অনুযায়ী 2024 সালের 5 আগস্ট মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল 4টের দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহামনসাগের পূর্ব পাশে আজমপুর ফুটওভার
ব্রিজের নিচে পাকা রাস্তার উপর আন্দোলনকারীরা পৌঁছলে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগ্নে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়। গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মোহাম্মদ আফজাল নাসিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। বিভিন্ন মামলায় এ পর্যন্ত ২৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে মসজিদের ইমামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেয়ায় লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের ২ নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন জেলা যুবদলের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কালু এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা। জানা গেছে প্রায় ১৯ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা আলাউদ্দিন। গত ৫ই আগস্টের পর মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলে সেখানে রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত ২ নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই তারা মসজিদে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, মসজিদের একটি দোকান দখল করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার, মসজিদের আয়ের ভাগ দাবি, মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নেতৃত্বে একটি দল মসজিদে গিয়ে ইমামের ওপর চাপ প্রয়োগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ইমামের মোবাইল ফোন নিয়ে তার ফেসবুক আইডি থেকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে একটি পোস্ট দেওয়ানো হয় বলেও দাবি করেছেন ইমাম নিজেই। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, অকথ্য ভাষায় গালাগালি করে বাঁশ নিয়ে মারতে এলে মুসল্লিরা প্রতিহত করে। আমি নিরাপত্তার জন্য সেখান থেকে বের হয়ে আসি। এখন প্রশ্ন, কার কাছে বিচার চাইব? অভিযুক্ত জুয়েল রানা দাবি করেন, আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিষয়টি ভুল বোঝাবুঝি। অপর অভিযুক্ত হারুনুর রশিদ কালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।